প্রস্তাবিত অডিট বিল 2024-এর সংযুক্ত তহবিল নিয়ে সংবাদের শুরুতে আমরা একটি প্রতিবেদন দেখেছি। এ নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ বেলায়েত হোসেন। জনাব বেলায়েত হোসেন, এ সময়ের বাণিজ্যে আপনাকে স্বাগত। স্যার, যেটা আমরা জানতে চাচ্ছি যে প্রস্তাবিত অডিট বিল 2024 এটি নিয়ে এনবিআর বলছে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক, বিশেষ করে যদি বলি যে সংবিধানের 84, 86 এবং 128 নম্বর অনুচ্ছেদের সঙ্গে। এ ব্যাপারে আপনার পর্যবেক্ষণ কি? ধন্যবাদ আপনাকে। আমরা মনে করছি না এটা পাবলিক অডিট বিল 2024 কনস্টিটিউশন বা সংবিধানের সাথে সাংঘর্ষিক। কারণ সংবিধানে ধরুন যে দুটা বিষয়ে এখানে আমরা যতটুকু জেনেছি যে প্রজাতন্ত্রের সরকারি হিসাব এবং কনসলিডেটেড ফান্ড। এনবিআর যেটা বলছে বা যারা এটা সমালোচনা করছে তারা বলছে যে সংযুক্ত তহবিল বা কনসলিডেটেড ফান্ড সেটা শুধু অডিট করবে এনবিআর এবং সেটার জন্য অন্যান্য অথরিটিগুলো আছে। এই ক্ষেত্রে অডিটর জেনারেলের দপ্তর বা তার যে ফাংশন এটা কনস্টিটিউশনের সাথে সাংঘর্ষিক। আমার মনে হয় সেটা কনস্টিটিউশনের সাথে সাংঘর্ষিক নয়, কারণ পাবলিক অডিট বিল যেটা প্রস্তাব করা হয়েছে সেটা হলো মূলত কনস্টিটিউশনের 128(3) অনুচ্ছেদ 128(3) সেখানে যে বলা হয়েছে পার্লামেন্ট মে বাই ল রিকোয়ার দ্য অডিটর জেনারেল টু এক্সারসাইজ such functions in addition to those specified in clause 1 as such law may prescribe. এটা হলো মূল আইন যেটার উপর ভিত্তি করে পাবলিক অডিট বিল 2024 প্রস্তাব করা হয়েছে। স্যার, সেই অনুযায়ী কি 84 নম্বর অনুচ্ছেদের কোনো তার সাথে সাংঘর্ষিক হবে কিনা, সংশোধন করা দরকার হবে কিনা? আমরা মনে করি এখানে কোনো সংশোধন করতে হবে না, সেটা হলো আমার মত। কারণ 84 এবং 86 কে এবং 128 এর 3 কে একসাথে পড়তে হবে। তো এখানে যেটা বলা হয় যে ক্যাননস অফ ইন্টারপ্রিটেশন বা সংবিধান ব্যাখ্যার যে মূলনীতি, সেই মূলনীতির অন্যতম এখানে বিষয় যেটা হলো যে এই তিনটি অনুচ্ছেদকে 84, 86 এবং 128 এর তিনটা অনুচ্ছেদকে একসাথে পড়তে হবে। ইন আইসোলেশন আলাদা আলাদা করে ব্যাখ্যা করলে সেটা হবে না। কারণ 86 এর এতে সেই পাওয়ারটা দেয়া আছে যে যেটা মানি ইজ পেয়েবল টু পাবলিক অ্যাকাউন্টস অফ রিপাবলিক, যেটা বললো এনি পারসন এমপ্লয়েড ইন দ্য সার্ভিস অফ দ্য রিপাবলিক অর ইন কানেকশন উইথ দ্য অ্যাফেয়ার্স অফ দ্য রিপাবলিক আদার দেন রেভিনিউজ। যেমন কনসলিডেটেড ফান্ডের সংযুক্ত তহবিলের অন্যতম কম্পোনেন্ট হলো রেভিনিউ। তো এখানে 86 এর এতে বলা হচ্ছে রেভিনিউ ছাড়াও অন্যান্য বিষয়গুলো shall form part of the consolidated fund. সুতরাং এখানে কনস্টিটিউশনের এই দুটো প্রভিশনে অ্যামেন্ডমেন্ট বা সংশোধনের কোনো দরকার হবে না। এই পাবলিক অডিট বিল 2024 128 এর 3 দ্বারা গাইডেড হবে। 128 এর 3 এ স্যার 1974 সালে যে সংবিধান ছিল, তো সেখানেও তো যে আইন ছিল 1974 সালে, সেখানেও তো এই অ্যাক্সেসটা দেওয়া হয়নি। তো এখন এই বিষয়ে আপনার মন্তব্য কি? না, যেহেতু কনস্টিটিউশন হলো সুপ্রিম ল, এটা সর্বোচ্চ আইন, আর এই কনস্টিটিউশনের 128 এর অনুচ্ছেদে অডিটর জেনারেলকে যে ক্ষমতা দেওয়া হয়েছে 1974 এর যে অ্যাক্ট আর কি, যে কন্ট্রোলার এন্ড অডিটর জেনারেল এডিশনাল ফাংশনস অ্যাক্ট 1974, সেটা প্রণীত হয়েছে। তো সেটা এক্সস্টিভ আইন না, এবং কনস্টিটিউশনে যেহেতু ম্যান্ডেট আছে, কনস্টিটিউশনে যেহেতু পারমিশন আছে টু ফ্রেম এনি আদার ল, পার্লামেন্ট করতে পারে, অথবা প্রেসিডেন্ট মে বাই অর্ডার মেক সাচ প্রভিশন যদি পার্লামেন্ট এক্সিস্টেন্সে না থাকে, সেশন না থাকে। যদি এই যে অনুচ্ছেদের সংশোধন বা পরিবর্তন ছাড়া এই বিল কি কোনোভাবে পাস করা সম্ভব? জি, এটা সম্ভব। কারণ 84 এ কনসলিডেটেড ফান্ড আর 86 এ এনি আদার ফান্ড, যেটা হলো যেগুলো অ্যাকাউন্টস অফ দ্য রিপাবলিক, রাষ্ট্রের হিসাবের খাতায় আসবে, সেই ক্ষেত্রে সেটাও কনসলিডেটেড ফান্ডের হিসাবে, সংযুক্ত তহবিলের হিসাবে সংজ্ঞায়িত করা হয়েছে। এবং 128 3 উপ অনুচ্ছেদে সেখানে স্পেসিফিক্যালি ক্লিয়ার প্রভিশন দেওয়া আছে যে পার্লামেন্টকে বা আপনার যে আইন প্রণেতাকে বা প্রেসিডেন্টকে, যখন পার্লামেন্টারি সেশন থাকে না, সেই ক্ষেত্রে
ওখানে আমি যদি পড়ি যে 128(3 একবার পড়েছি, in addition to those specified in clause 1 as such law may prescribe, অন্য যে কোনো আইনের দ্বারা যে সমস্ত ক্ষমতা অডিটর জেনারেলকে দেওয়া হবে সেই ক্ষমতা অডিটর জেনারেল এক্সারসাইজ করতে পারবেন। স্যার স্যার 8 of the যদি Constitution। সবকিছু সংবিধানে দেওয়াই থাকে তাহলে এই পরিবর্তন বা পরিমার্জনের দরকারটা কি আসলে? এই আইনটা নতুনভাবে কেন পরিবর্তনের দরকার বলে আপনার মনে হয়? এটা যেহেতু 1974 এর আইনে স্পেসিফিক্যালি বলা হয়নি, এখানে ফার্দার ক্লারিফিকেশনের দরকার আছে। এবং 1974 এর আইনটা অ্যামেন্ডমেন্ট করলেও হতো, তো আবার অ্যালাইড ল এক বা একাধিক হতে পারে, সাপ্লিমেন্টারি ল আবার ইন এডিশন টু দ্য আর্লিয়ার ল, আমাদের অলরেডি এক্সিস্টিং যে আইন কানুন আছে সেগুলো যদি এক্সস্টিভ না হয় সেগুলো সংশোধন করা যেতে পারে, অথবা ফার্দার একটা আবার স্পেশাল ল, বিশেষ আইন আবার করা যেতে পারে স্পেসিফিক পারপাসে। স্যার যদি বলি যে বর্তমানে তো সংসদ নেই, এই অবস্থায় অর্ডিন্যান্স আকারে যদি আইন পাশ করলে পরবর্তীতে আসলে কোনো আলোচনা বা সমালোচনার মুখে পড়তে পারে কিনা, আপনার মন্তব্য কি এ ব্যাপারে? সেই ক্ষেত্রে যেহেতু এখন একটা স্পেশাল সার্কামস্ট্যান্সে 5 অগস্টের পর একটা বিশেষ সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার আছে, এই সময়ে আইন করতে হবে, যেহেতু টাইম, স্পেস এবং নেসেসিটি এগুলোর জন্য আইন করতে হয়। আইনের প্রণয়ন একটা চলমান প্রক্রিয়া। তো এই সময়ে তো পার্লামেন্ট যেহেতু নাই, প্রেসিডেন্ট আছে, প্রেসিডেন্টের অর্ডিন্যান্সের মাধ্যমেও যে কোনো আইন প্রণয়ন করা যেতে পারে। তো সেই ক্ষেত্রে যারা প্রণয়নকারী বা যারা নীতি নির্ধারক তাদের উচিত হবে এগুলো ব্যাপক আকারে পাবলিক ওপিনিয়ন নেয়া, কনসেনসাস বিল্ড করা, এবং স্টেক হোল্ডার যারা ব্যবসায়ী, পলিসি মেকার্স, তারপরে কনজিউমার্স, পলিটিশিয়ান, পলিটিক্যাল পার্টিজ, দেশি বিদেশি যারা ইনভেস্টর্স, এবং যারা বিশেষ করে গুড গভর্নেন্স এন্ড ট্রান্সপারেন্সি চায় আমাদের ইনভেস্টমেন্টে, কনসলিডেটেড সংযুক্ত তহবিলে রাষ্ট্রীয় আয় এবং রাষ্ট্রীয় ব্যয়, এ সমস্ত ক্ষেত্রে বড় বড় প্রজেক্ট হচ্ছে, সর্বক্ষেত্রে বিদেশি ঋণ আসে, দেশি ঋণগুলো আছে সেগুলোর ক্ষেত্রে গুড গভর্নেন্স এবং রিকভারি মেকানিজমের ক্ষেত্রে যে ধরনের আইন দরকার সেই ধরনের আইন অর্ডিন্যান্সের মাধ্যমেও প্রণয়ন করা যেতে পারে। ধন্যবাদ স্যার আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। থ্যাংক ইউ। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন ব্যারিস্টার মোহাম্মদ বিলায়েত হোসেন।